প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কার্যপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে তোমরা যদি ফাইনাল অ্যাকাউন্টের করতে চাও বা ফাইনাল অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের সমন্বয় করতে চাও, তাহলে কার্যপত্রটা তোমাদেরকে আগে শিখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো কার্যপত্রে আমরা আজকে দুটো জিনিস শিখব। সেটা হলো কিভাবে একটি কার্যপত্র প্রস্তুত করা হয় এবং কিভাবে এটা দিয়ে সমাপনী দাখিলা, যেটাকে আমরা ক্লোজিং এন্ট্রি বলি, সেটা কিভাবে প্রস্তুত করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেমন? তোমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। সেটা হলো যে অঙ্কটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2017। এটা হলো জেসমিন ট্রেডার্সের, মনে করো এটা হলো জেসমিন ট্রেডার্স। কেমন? জেসমিন ট্রেডার্সের একটি কার্যপত্র আমরা এটা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য 15,000 টাকা, মজুরি বকেয়া 1,000 টাকা, বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। আমরা প্রথমে যে কাজটা করব, এই সমন্বয়গুলো করার চেষ্টা করব। এই সমন্বয়গুলো এখানে অ্যাডজাস্ট করে অঙ্কটা আমরা করে ফেলার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 নম্বর যে এন্ট্রিটা আছে, সেই এন্ট্রিটা আমরা প্রথমে এখানে লিখব। দেখো, সমাপনী মজুদ পণ্য এটার জাবেদাটা হয় সবসময় মজুদ পণ্যের কারণে ক্রয়টা কমে যায়। কেন কমে যায়? ধরো তুমি প্রতি মাসেই বিক্রি করো, প্রতি বছরেই বিক্রি করো, তো তোমার যদি কিছু পণ্য অবিকৃত থেকে যায়, ওই পরিমাণ পণ্য পরবর্তীতে আর ক্রয় করার প্রয়োজন হয় না, কারণ ওই পণ্যটা তোমার কাছে আছেই, যে জন্য ক্রয়টা কমে যায়। এই জন্য আমরা এখানে দিব সমাপনী মজুদ ডেবিট 15,000, ক্রয় হিসাব ক্রেডিট 15,000। কেমন? তো আমরা এটা পেয়ে গেলাম। এই পর্যায়ে 2 নম্বরে আমরা যেটা করব, বেতন মজুরি বকেয়া আছে, তাহলে মজুরি হিসাব ডেবিট 1,000, বকেয়া মজুরি ক্রেডিট 1,000। মজুরি হিসাব ডেবিট 1,000, বকেয়া মজুরি ক্রেডিট 1,000। কেমন? 3 নম্বরে আমাদের যে জাবেদাটা আছে, এটা সিস্টেম হলো যে খরচ সবসময় ডেবিট হয় এবং খরচ যদি নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করতে আমরা না পারি, তাহলে সেটা দায়ের সৃষ্টি হয়। এরপরে বেতন অগ্রিম। দেখো, এখানে বেতনটা খরচ, এর মধ্যে 1500 টাকা বেতন অগ্রিম বলা আছে, তাহলে অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট কত? 1500 টাকা। কেমন? 1500 টাকা। দেখো, আমরা সমন্বয়গুলো এখানে করে ফেললাম। তো আমরা এখন যেটা করব, সেটা হলো সমন্বয়টা করার চেষ্টা করব। এই ঘরটাই মূলত গুরুত্বপূর্ণ, কারণ এইটা তোমরা যদি বুঝতে পারো ভালো করে, তাহলে তোমরা বাকি যেই অঙ্কের যে পার্টগুলো, সেটা তোমরা করে ফেলতে পারো। এটার নাম হলো সমন্বয় ডেবিট আর হলো ক্রেডিট। দেখো, এখানে আমি 3টা জাবেদা লিখছি। জাবেদাগুলোকে আমি এখানে সমন্বয় করব। কিভাবে করব? দেখো, এখানে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য ডেবিট, তো যেটা এই লিস্টে নাই সেটাকে আমি এখানে লিখব সমাপনী মজুদ হিসাব ডেবিট, এখানে 15,000। কেমন? 15,000। ক্রয় ক্রেডিট, দেখো এখানে আছে ক্রয়টা, আমি ক্রেডিটে লিখব 15,000। এর পরবর্তীতে দেখো আছে মজুরি আমি এখানে ডেবিট করব হলো 1,000, বকেয়া মজুরি আমি ক্রেডিট করব হলো 1,000। কেমন? আচ্ছা, করলাম। কারণ বকেয়া মজুরি আমাদের লিস্টে নেই। এরপর আছে বেতন ক্রেডিট, অগ্রিম বেতন ডেবিট। দেখো, এখানে অগ্রিম বেতন কোথাও নাই, কিন্তু বেতন আছে ক্রেডিটে আছে 1500 টাকা। আর আমি এখানে লিখব অগ্রিম বেতন ডেবিটে লিখব 1500। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে ফেললাম অনেক সহজেই। কেমন? তো এখানে আছে 15,000 আর হলো 2500, তাহলে 17,500। এখানেও আছে 17,500। ওকে, এই সমন্বয়টা যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই পূর্ণাঙ্গ অঙ্কটা করে ফেলতে পারবা।
তো এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা একটি সমন্বিত রেয়া মিল করার চেষ্টা করব। কেমন? তো এটার নাম হবে সমন্বিত রেয়া মিল। এটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। তো সমন্বিত রেয়া মিলটা হলো এই রেয়া মিল এবং সমন্বয় যা আছে প্রতিটা এন্ট্রি তোমার এখানে আসবে। তাহলে এখানে মূলধন আছে দেখো 40,000, আমি যা আছে তাই বসিয়ে দিলাম। উত্তোলন 5,000 আছে, প্রারম্ভিক মজুদ 10,000 আছে, দেখো লিখে ফেললাম। দেখো এখানে ক্রয় আছে ডেবিট, এটা আছে ক্রেডিট। আমরা জানি খরচ সবসময় ডেবিট উদ্বৃত্ত সহকারে, তো ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিয়ে আমরা এখানে লিখব 30,000। কেমন? 30,000 লিখবো। এবার বিক্রয় দেওয়া আছে 75,000, আমি সরাসরি এখানে লিখে ফেললাম। এটাও ডেবিট, এটাও ডেবিট, তাহলে এটা যোগ হয়ে যাবে 6,000। ডেবিটে যোগ হবে। বেতন এখানে দেওয়া আছে 7,500 ডেবিটে, এটা আছে ক্রেডিটে, তাহলে বেতন এখানে হবে ডেবিটে 6,000। ওকে। যন্ত্রপাতি দেওয়া আছে 42,500, এগুলো যা আছে আমি তাই লিখে ফেলবো। এটা 15,000 ডেবিটে, এটা 1,500, আর এটা 1,000। অর্থাৎ এগুলো যেভাবে আছে আমি ওভাবেই লিখে ফেলবো। কেমন? তাহলে আমি এখানে যেটা পেলাম যেটা হলো 40, 75, তাহলে 1,26,000 আমি এটা পেয়ে গেলাম। তো আমরা দেখবো যে এদিকেও 1,26,000 হয় কিনা। 45 আর হলো 12, 45,000 প্লাস 12,000 প্লাস 42,500 প্লাস 16,500, সরি এটা হবে 1,16,000। তাহলে এটা হবে 1,16,000। 40 আর হলো 75, 40, 1,15,000 আর 1,16,000। ঠিক আছে, কৃষিক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা আয় বিবরণী করব। আয় বিবরণীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আয় বিবরণী যখন আমরা করব সেখানে শুধুমাত্র আয় এবং ব্যয়গুলোই আসবে। কেমন? আয় বিবরণী, ডেবিট এবং ক্রেডিট। ওকে। তো আমরা ডেবিট দিকে শুধু ক্রেডিট দেখে, তোমরা এই পুরো অঙ্কটার মধ্যে আয় শুধু একটি আছে, সেটা হলো যে বিক্রয়, সেটা দেখো 75,000 টাকা, সেটা দেওয়া আছে। কেমন? আর খরচ কি আছে দেখো, খরচ আমরা লিখবো এখন। এই যে এখানে একটা খরচ দেওয়া আছে 10,000 টাকা, সেটা খরচ। এরপরে দেওয়া আছে মজুরি আছে 6,000, বেতন আছে 6,000। এরপরে আছে দেখো আর কোনো খরচ আমার এখানে নেই, তাহলে আমি এখানে লিখবো 75,000। ওকে। যদি আমি 75,000 এখানে লিখি বেতন বিক্রয়, তাহলে দেখবো আমাদের এখানে আর কি আছে। কেমন? তাহলে এখানে ক্রয় একটা আছে দেখো 30,000 টাকা, একটা ক্রয় আছে 30,000, ক্রয় একটা খরচ। তাহলে আমরা কত পেয়ে যাবো? এখানেও লিখবো 75,000। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো নিট লাভ, নিট মুনাফা হবে দেখো 75 থেকে আমি এখানে প্রথমে বাদ দিব 10, 30, তাহলে 40 বাদ দিলে 35, 35 থেকে 29, 29 থেকে 23,000, দেখো 23,000। হ্যাঁ, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের বৈশিষ্ট্য হলো যে ইনকাম স্টেটমেন্টটা তোমার সবসময় খেয়াল রাখতে হবে। ইনকাম স্টেটমেন্টটা হবে যে শুধু আয় এবং ব্যয়গুলো আসবে। এই আয় এবং ব্যয়ের মধ্যে যে তফাৎটা, যদি আয় থেকে ব্যয় কম হয় তাহলে বুঝতে হবে বাকি টাকাটা আমার ইনকাম হলো। কেমন? তো এখন আমরা যেটা করব সেটা হলো একটা আর্থিক বিবরণী করব। ঠিক আছে, আমাদের এখানে আর্থিক বিবরণী, ডেবিট এবং ক্রেডিট। মনে রাখবা যে আর্থিক বিবরণীর মধ্যে সবসময় খেয়াল রাখবা যে সম্পদ এবং দায়গুলা এবং মালিকানা সত্ত্ব আসবে, কারণ আমার প্রতিষ্ঠানে 5 ধরনের হিসাব আছে। সেটা হলো আয় ব্যয় এখানে চলে গেছে, তারপরে বাকি 3 ধরনের হিসাব এখানে আসবে। যেমন মূলধন এখানে আসবে, সেটা ক্রেডিট হবে দেখো। এরপরে উত্তোলন ডেবিটে আছে 5,000, সেটা আমি লিখলাম। এরপরে দেখো এই সিরিয়ালে আর কোথাও কিছু আসবে না, শুধুমাত্র এইটা আসবে এখানে 42,000
500, ওকে। আর সমাপনী মজুদটা দেখো এখানে সমাপনী মজুদ আছে, সেটা আসবে হলো এখানে 15,000। আর বকেয়া মজুরিটা এখানে আছে দেখো 1,000, সেটা ক্রেডিট দিকে চলে আসবে। এবং অগ্রিম বেতন এখানে আছে 1500, সেটা চলে আসবে ডেবিটে। আর নেট ইনকামটা সবসময় মূলধনের সাথে যোগ হয়, সেই জন্য সেটা এখানে যোগ হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী সেটা কত, সেটা আমরা একটু দেখব। সেটা হলো যে আমাদের এখানে আছে 40,000, আর এখানে দায় আছে তোমার একটা 1,000, তাহলে 41 আর হলো 23, কেমন 66,000 টাকা আমরা এখানে পেয়ে গেলাম, ওকে 66,000। তো আমরা এখানেও দেখব কত টাকা আসছে। আমাদের এখানে আছে 1500 প্লাস 15,000, 42,500 এবং 5,000, তাহলে 66,000, ওকে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো যে আমরা অঙ্কটা করে পেলাম। অঙ্কটা যদিও ছোট, তো এখানে কিছু সমন্বয় আছে। দেখো এই সমন্বয়গুলোকে আমাদের জানতে হবে ভালো করে। তোমরা আমার সমন্বয়ের বিভিন্ন ভিডিও আছে, সেটাও তোমরা দেখতে পারো। এই সমন্বয়গুলোকে আমরা সমন্বয়ের ঘরে অ্যাডজাস্ট করে পরবর্তীতে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো এই পর্যায়ে আমরা অঙ্কটা করে ফেললাম। তোমাদের যদি কমেন্ট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্টগুলো লিখে যাবে, পরবর্তীতে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। তো আজকে আমরা যখন এই অঙ্কটা করলাম কার্যপত্রটা, অর্থাৎ অঙ্ক বড় হতে পারে ছোট হতে পারে, ওইটা কোনো সমস্যা নেই। তোমরা চেষ্টা করবে যে অঙ্কগুলোর যে সমন্বয়ের যে ঘরটা সেটা যাতে সঠিক হয়। তো এই পর্যায়ে আমরা এই অঙ্কটা থেকে চেষ্টা করব যে একটি আইবিবিএম সমাপনী দাখিলা প্রস্তুত করতে। তো তোমরা আশা করি অঙ্কটা তুলে নিয়েছো সবাই। আমরা এখন করব সমাপনী দাখিলা, কেমন প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো অ্যাকাউন্টিংয়ে যে হিসাবগুলো পরবর্তী বছরে যায় না, সেই হিসাবগুলোকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করি। আবার যে সমস্ত চলতি সম্পদ পরবর্তী বছর যায় না, সেই চলতি সম্পদগুলোকে আমরা রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলার মাধ্যমে সেটাকে আমরা হিসাব থেকে মুছে ফেলি। তো আমরা সমাপনী দাখিলায় আমরা চেষ্টা করব বুঝতে কীভাবে সকল আয়সমূহকে আমরা সমাপনীর মাধ্যমে পরবর্তী বছরে নিব না, সেটাকে আমরা বাদ দিয়ে দিব, চলতি বছরেই এটাকে হলো সমাপনী দাখিলার মধ্যে আসবে। 2 নম্বরে সকল ব্যয়সমূহকে আমরা অ্যাকাউন্টিংয়ের পরবর্তী বছরে আমরা কখনো নিইনি, সেই জন্য আমরা এটাকে বন্ধ করব। 3 নম্বরে যদি আমাদের থাকে নিট আয় অথবা যদি থাকে নিট ক্ষতি, সেটাকে আমরা পরবর্তী বছরে নেই না, সেটাকে আমরা কি করব, বন্ধ করব। 4 নম্বরে উত্তোলন যদি থাকে, উত্তোলন, তাহলে উত্তোলনটাকে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের কখনো পরের বছরে নেই না, সেটাকে যেই বছরের উত্তোলন আমরা সেটাকে সেই বছরে আমরা হিসাব ক্লোজ করি। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, অর্থাৎ আমরা যে বিষয়টা বলছি সেটা মনে করো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর যদি অ্যাকাউন্টিংয়ের হিসাব করি, এই ডিসেম্বরের মধ্যে সকল আয় এবং ব্যয়গুলা এর মধ্যেই থাকবে, এরপরে আর যাবে না। তার মানে এগুলো এই বছরের মধ্যে হিসাবে থাকবে। এই জন্য এগুলাকে সমাপনী দাখিলার মাধ্যমে হিসাব থেকে ক্লোজ করে দিতে হবে। তো প্রশ্ন হলো, ধরো একটা সাধারণ আয়, এটাকে আমি কিভাবে ক্লোজ করব? এই ক্লোজ করতে যেমন একটা সেবা আয়, সেটাকে আমি কিভাবে ক্লোজ করবো? যে একটা বিক্রয়, সেটাকে আমি কিভাবে ক্লোজ করব? এই জন্য ক্লোজ করতে হলে ডেবিট এবং ক্রেডিট লাগে। যেহেতু এগুলো আয় সংক্রান্ত, এগুলাকে আমি ক্লোজ করব আয় সারাংশ নামে একটা হিসাব প্রস্তুত করতে হবে, সেটা দিয়ে আমি বন্ধ করব, কেমন? এটা না, এই 3টা, যেহেতু এগুলো আয় ব্যয় সম্পর্কিত, সেহেতু এগুলাকে আমি বন্ধ করতে হলে আমাকে কী করতে হবে? আয় সারাংশ হিসাব প্রস্তুত করতে হবে। তো আমরা 1 নম্বরে আমরা দিব ডিসেম্বর 31, প্রথম যে অঙ্কটা আছে জেসমিন ট্রেডার্সে, সেটাকে আমরা ক্লোজ করার চেষ্টা করব। দেখো আয় বিবরণী থেকে আমরা 3টা জিনিস পাবো, এই যে 3টা আমরা আয় বিবরণী থেকে পাবো। দেখো এই যে এখানে আয় বিবরণী দেওয়া আছে, সেখানে দেখো তোমরা ক্রেডিট দিকে শুধু একটা আছে বিক্রয়,
তো এখন বিক্রয়টাকে আমি হিসাব থেকে আউট করে ফেলবো, হিসাব থেকে মুছে ফেলতে চাই, তো সেটাকে আমি কি করব তাহলে বিক্রয়টাকে আমি ডেবিট করব। যেমন এখানে আছে বিক্রয়, বিক্রয় হিসাব ডেবিট কত টাকা, ধরো আছে ৭৫,০০০ টাকা, আমি বিক্রয় হিসাবকে ডেবিট করে ফেললাম। এবং আয় সারাংশ ক্রেডিট ৭৫,০০০ টাকা, কেমন 2। অর্থাৎ আমি মনে রাখবা, আমি এই সমাপনী দাখিলের মাধ্যমে আমি সকল আয়কে আমি বন্ধ করব। তাহলে আয় আমার এখানে একটা আছে, এই আয়কে বন্ধ করতে হলে যেহেতু আয়টা সবসময় ক্রেডিট আছে, এটা যদি আমি ক্রেডিট করি তাহলে এটা আরও বেড়ে যাবে, এই জন্য এটাকে আমাকে করতে ডেবিট করতে হবে, যে আমি ডেবিট করলাম, এটা বন্ধ হয়ে গেল, আয় সারাংশ ক্রেডিট। এই পর্যায়ে দেখো আমার এখানে অনেকগুলা ব্যয় আছে, সেই ব্যয়গুলোকে আমি এখন বন্ধ করে দিব। তাহলে কি কি ব্যয় আছে দেখো, একটা ব্যয় আমি প্রথমে এখানে লিখব আয় সারাংশ ডেবিট, কেমন, আবার দেওয়া আছে প্রারম্ভিক মজুদ ক্রেডিট ১০,০০০, ক্রয় ক্রেডিট ৩০,০০০, মজুরি ক্রেডিট ৬,০০০, বেতন ক্রেডিট ৬,০০০। দেখো এই যে বন্ধ কত হলো ৪০, ৫২,০০০, ৫২,০০০ টাকা আমি বন্ধ করে দিলাম। তার মানে এই আয়গুলো ডেবিট দিকে আছে, দেখো এটাকে আমি ক্রেডিট করে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। এটা আমার জাবেদা দিয়ে দিব যে বিক্রি হিসাবকে বন্ধ করা হলো, ব্যয় হিসাবগুলোকে বন্ধ করা হলো। ৩ নম্বরে আসো, যেমন আচ্ছা এবার আমরা লিখব ৩ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দেখো এই যে নিট ইনকাম বা ক্ষতিটা অ্যাকাউন্টিং, এটা কোনো হিসাব না। যদি কোনো কিছু হিসাব না হয় তাহলে সেটা অন্যের উপরে বর করে থাকতে হবে। যেহেতু অ্যাকাউন্টিং কোনো হিসাব না, নিট আয় বা নিট ক্ষতি, তাহলে আমরা সরাসরি নিট আয় বা নিট ক্ষতি আমরা লিখতে পারবো না। আমরা যেটা করব সেটা হলো যে আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট ২৩,০০০, এবং আমরা মূলধন হিসাব ক্রেডিট ২৩,০০০। কিভাবে হলো দেখো, আমরা কিভাবে করব, নিট আয়কে সমন্বয়ের মাধ্যমে নিট আয়কে মূলধন হিসাবে বন্ধ করা হলো। দেখো নিট আয়কে মূলধন হিসাবে বন্ধ করা হলো। অর্থাৎ আমার এখানে দেখো নিট আয়ের কোনো অস্তিত্ব নেই, কারণ নিট আয় কোনো হিসাব না। যেহেতু এটা হিসাব না, আমরা সবসময় কি করি, মূলধনের সাথে আমরা নিট আয়টা যোগ করি, বা নিট ক্ষতি হলে আমরা বিয়োগ করি। যেহেতু নিট আয় কোনো হিসাব না, সেহেতু নিট আয় লেখা যাবে না। তাহলে আমরা এটাকে মূলধনের সাথে আমরা যোগ করলাম, মূলধন বেড়ে গেল, এটা বন্ধ হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা এখন করব ৪ নম্বর। এটা সব সময় এরকম হবে। দেখো উত্তোলন দেওয়া আছে এখানে ৫,০০০। তোমরা আগে যখন আমরা দেখি উত্তোলনও কখনো পরবর্তী বছরে অ্যাকাউন্টিং পিরিয়ডে যাবে না, এটা নিয়ম নেই, কেমন। তো যেহেতু উত্তোলনটা পরবর্তী বছরে যাবে না, সেহেতু এই উত্তোলনটাকে আমরা কিভাবে বন্ধ করব, দেখো উত্তোলনের মাধ্যমে মূলধন সব সময় কমে যায়। তাহলে আমরা এখানে লিখব মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। এখানে আমরা লিখব উত্তোলন হিসাব বন্ধ করা হলো, বা এখানে এগুলো আমরা লিখে ফেলবো। তো আমরা সেক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, সেটা হলো যে এই দুটো হিসাব, বিক্রয় আলাদা একটা আয়, সেজন্য আমি সেটাকে ডেবিট করলাম, বন্ধ হয়ে গেল। সকল ব্যয় সবসময় ডেবিট হয়, কিন্তু আমি যখন ক্রেডিট করলাম তখন এটা বন্ধ হয়ে গেল হিসাব থেকে। নিট আয় বা ক্ষতি যেহেতু কোনো হিসাব না, তাহলে সেটাকে আমি সরাসরি নিট আয় বা নিট ক্ষতি, তোমরা অ্যাকাউন্টিংয়ে কোথাও দেখবে না যে নিট আয় হিসাব, নিট ক্ষতি হিসাব, এই ধরনের কোনো হিসাব নেই। নিট আয় বা নিট ক্ষতি হলো একটা উদ্বৃত্ত, যেহেতু এটা হিসাবের একটা উদ্বৃত্ত, সেহেতু এটাকে মূলধনের সাথেই ব্যালেন্স করতে হবে। তাহলে মূলধনের সাথে যদি আমি অ্যাডজাস্ট করি, মূলধনের ভিতরে দিয়ে দিই, তাহলে মূলধনটা বেড়ে যাবে, আমার মূলধন ক্রেডিট হবে, আয় সারাংশটা ডেবিট হবে। যদি ক্ষতি হতো
ক্ষতি হলে মূলধনটা ডেবিট হতো, আয় সারাংশটা ক্রেডিট হতো। এখন উত্তোলনের ক্ষেত্রে আমরা সবসময় মূলধনকে আমরা ডেবিট করবো, কারণ উত্তোলনের কারণে মূলধন সবসময় কমে যায়। এই পর্যন্তই। তো আজকে তোমরা আশা করি সমাপনী দাখিলা বুঝতে পেরেছো। আমি এরপর আরও কয়েকটা ক্লাস দিব লেকচার, তো তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে শুনো। আরেকটা বিষয় হলো তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা। খুদা হাফেজ।